আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নেশা ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছে আজকের সেই ঘটনায়। ঘটনার সূত্রপাত হয়েছিল ঢাকার একটি ছাত্রী হোস্টেলে। আমার ফুপু এবং তার এক বান্ধবী রাবেয়া সেই হোটেলে থাকতেন। রাবেয়া আপুর সাথেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। সালটা হবে 2007। আমার ফুপু এবং রাবেয়া আপু তখন মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এক সপ্তাহের জন্য তারা সেই ছাত্রী হোস্টেলে উঠেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে পড়ে পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে আসা। তাই এক সপ্তাহের জন্য দুজন হোস্টেলে উঠেছিলেন। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। ঘটনা শুরু হয় পরের দিন রাতে। রাত আনুমানিক 11টা। ফুপু এবং রাবেয়া আপু পড়ছিলেন। হঠাৎ রাবেয়া আপু টয়লেটে গিয়ে পড়ে যায় এবং তার কাপড় ভেজে যায়। তাই সেই ফ্রেশ হয়ে কাপড়গুলো নাড়তে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে রাবেয়া আপু অনুভব করে খুবই মিষ্টি একটা গন্ধ উপর থেকে আসতেছে। গন্ধটা তাকে খুব আকর্ষিত করে। তাই সে কাউকে কিছু না বলে ছাদে চলে যায়। রাত প্রায় 12:30 বেজে যায়, কিন্তু তখনও রাবেয়া আপু আসছিল না দেখে ফুপু তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে দেখে রাবেয়া আপু এক মনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। দেখে মনে হবে সে কোনো ধ্যান করছে। ফুপু পিছন থেকে তাকে কয়েকবার ডাক দেওয়ার পরেও সে কোনো সাড়া দেয় না। তাই ফুপু কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করা মাত্র সে অজ্ঞান হয়ে যায়। হোস্টেলের বাকিরা মিলে তাকে রুমে নিয়ে আসে, মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরায়। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটু আগে কি হয়েছিল এবং সে ছাদে কি করছিল তার আর কিছু মনে করতে পারছিল না। সবাই ভাবে হয়তো অতিরিক্ত পড়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই এমনটা হয়েছে। সেদিন রাতটা স্বাভাবিকভাবেই কেটে যায়। পরের দিন রাতে হঠাৎ ফুপুর ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রাবেয়া আপু ঘরে নেই। খোঁজাখুঁজি করে তাকে আবার ছাদে সেই একই অবস্থায় পাওয়া যায়, কিন্তু এবার আর সে জ্ঞান হারালো না। তাকে ডাক দেওয়া মাত্রই সে মাথা নিচু করে রুমে এসে শুয়ে পড়ে। পরদিন ফুপু তাকে জিজ্ঞেস করলে রাবেয়া আপু বলে, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। আমি কেন এত রাতে ছাদে যাব? একই ঘটনা তৃতীয় দিনও ঘটে, কিন্তু এবারও রাবেয়া আপু স্বীকার করে না কেন সে ছাদে গিয়েছিল। বিষয়টা ফুপুর মনে অদ্ভুত লাগে, তাই তিনি ভাবেন আজকে রাতেই তাকে পাহারা দেবে। যেই ভাবা সেই কাজ। রাতে ফুপু ঘুমের ভান করে শুয়ে পড়ে এবং খানিকক্ষণ পর দেখতে পায় রাবেয়া আপু সেদিনও ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছিল। ফুপুও তার পিছু পিছু যেতে থাকে। প্রতিদিনের মতো আজকেও রাবেয়া আপু মাথা নিচু করে বসে পড়ে এবং হঠাৎ কারোর সাথে কথা বলতে এবং হাসাহাসি করতে শুরু করে। সেখানে ফুপু এবং রাবেয়া আপু ছাড়ার কেউই ছিল না। ফুপু ভাবে তাকে ভয় দেখানোর জন্যই হয়তো বা রাবেয়া এরকম করতেছে। তাই ফুপু আরেকটু সামনে গিয়ে তাকে ডাক দেয়। রাবেয়া আপুকে ডাক দেওয়া মাত্রই ফুপু অনুভব করে বাতাসের গতিতে অদৃশ্য কোনো জিনিস তার পাশ কাটিয়ে চলে গেছে। ফুপুর চুলগুলো তখনও উঠছিল। এরই মাঝে রাবেয়া আপু খুব রাগান্বিতভাবে ফুপুর কাছে আসে এবং ফুপুকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? এই কথা বলেই সেই রুমে চলে যায়। ফুপু কিছুটা হতভম্ব হয়ে যায়। কিছু বুঝতে পারছিলেন না যে এগুলো কি হচ্ছে। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে ফুপু দ্রুত চলে আসে এবং দেখতে পায় রাবেয়া আপু পাগলের মতো ব্যবহার করছে এবং তার কাপড় চোপড় গোছাচ্ছে। সে এখনই বাড়িতে চলে যাবে। তাকে দুজন মিলেও ধরে রাখা যাচ্ছে না। এক পর্যায়ে তাকে বিছানার সাথে বেঁধে দেওয়া হয়। পুরো রাত এভাবে ছটপট করে ফজরের আগে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফুপু রাবেয়া আপুর বাড়িতে কল দিয়ে বিষয়টা আগেই জানিয়ে দিয়েছিল। রাবেয়া আপুর আব্বু পরদিনই হোস্টেলে চলে আসে এবং একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে হকচকিয়ে যান। ফুপু তাকে সবটা বুঝিয়ে বলে, আর আঙ্কেল সেদিনেই রাবেয়া আপুকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ফুপু কয়েকবার তাদের বাড়িতে কল করেছিল, কিন্তু তারা আর কোনো কল ধরেনি। পরীক্ষাও দিতে আসেনি রাবেয়া আপু। ফুপু একাই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে। রাবেয়া আপুর গ্রাম বেশি দূরে ছিল না, তাই ফুপু সেদিনেই তাকে দেখতে যায় তাদের বাড়িতে। তাদের বাড়িতে গিয়ে ফুপু অবাক হয়ে যায়, কারণ সেদিন রাবেয়া আপুর বিয়ে ছিল। পুরো বাড়ি বরযাত্রী আর কোলাহলে ভরপুর ছিল। রাবেয়া আপুর সাথেও সেদিন আর কোনো কথা হলো না। পরদিন ফুপু আবার তাদের বাড়িতে যায় এবং আন্টিকে জিজ্ঞেস করে কি হয়েছিল, কেন রাবেয়াকে বিয়ে দিয়ে দিল তারা। তখন আন্টি বলেন, বাড়িতে আসার পরেও রাবেয়া পাগলামি করছিল, কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। কোথাও চলে যাওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তাই আমরা একজন হুজুর নিয়ে এসেছিলাম। হুজুর 2 দিন চিকিৎসা করার পর রাবেয়া স্বাভাবিক হয়। হুজুর বলেন রাবেয়ার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে।
যার সাথে রাবেয়া কয়েকদিন কথাও বলেছে। সেই জিনটাই রাবেয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। রাবেয়ার শরীর আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু জিনটাকে জব্দ করা যায়নি। সে আবারও রাবেয়ার কাছে আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব রাবেয়াকে বিয়ে দিন, তাহলে এই সমস্যার সমাধান হবে। এই জন্য আমরা তাড়াহুড়ো করে রাবেয়ার বিয়েটা দিয়ে ফেলি। এই কথা বলেই আন্টি কাঁদতে শুরু করেন। এসব কথা শুনে আমার ফুপুরও মনটা খারাপ হয়ে গেল, কারণ মেয়েটা এত দূরে এসেও পড়াশোনাটা শেষ করতে পারলো না। একটা ঘটনা তার জীবনটাই পাল্টে দিল। ফুপু আর কোনো কথা বাড়ায়নি, আন্টিকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসে। ঘটনাটা এখানে শেষ হলে পারতো, তাহলে আর এতগুলো জীবন নষ্ট হতো না। কারণ বিয়ে করাটা রাবেয়া আপুর জীবনে আরও বড় অভিশাপ নিয়ে আসে। ফুপু প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়িতে আসে, জানতে পারে রাবেয়া আপুও তার বাবার বাড়িতে এসেছে। তার গতকালকেই একটা ছেলে বাবু হয়েছে। ফুপু খুবই আনন্দের সাথে তাদের বাড়িতে যায়। অনেকদিন পর তাদের দেখে ফুপু আবেগপ্রবণ হয়ে যায়। অনেক আলাপ করে রাবেয়া আপুর সাথে। বাবুটার বয়স তখন মাত্র 3 দিন, দেখতে একদম মায়ের মতো। নাম রেখেছিল জোনাইদ। অঘটনটা ঘটে জোনাইদের 7ম দিনে, যখন তাকে গোসল করানোর জন্য প্রথমবারের মতো ঘরের বাইরেই আনা হয়। জোনাইদের নানি মানে রাবেয়া আপুর আম্মু জোনাইদকে বারান্দায় রেখে রান্নাঘরে যান গরম পানি আনার জন্য। গ্রামের রান্নাঘর একটু দূরেই হয়, তাই গরম পানি আনতে তার বড় জোর 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল। কিন্তু জোনাইদের কাছে এসে ওনার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল, কারণ জোনাইদের সম্পূর্ণ শরীর নীল হয়ে গিয়েছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরেক্ষণে উনি চিৎকার করতে শুরু করেন এবং ঘর থেকে রাবেয়া আপু বেরিয়ে আসেন। একমাত্র সন্তানের এই অবস্থা দেখে রাবেয়া আপু সেখানে অজ্ঞান হয়ে যান। মুহূর্তের মধ্যেই মানুষে ভরপুর হয়ে যায় রাবেয়া আপুর বাড়ি। কিছুক্ষণ পরেই একজন ডাক্তার এসে জানায় জোনাইদের গায়ে বিন্দুমাত্র রক্ত নেই, তাই রক্ত শূন্যতার কারণে সে মারা গেছে। হাহাকার আর কান্নায় ভরে যায় রাবেয়া আপুর বাড়ি। সবাই এটাই ভাবে রক্ত শূন্যতার কারণে জোনাইদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু কেউ কখনো চিন্তাও করতে পারেনি এই ঘটনার পেছনে পুরনো কোনো কারণ ছিল। তারপর কেটে যায় আরও কিছু মাস। রাবেয়া আপু আবারও প্রেগনেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এভাবে পরপর তার আরও 2টি বাচ্চা নষ্ট হয়ে যায়। ঘর থেকে বের হওয়া, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেন। তার সংসারেও নেমে আসে অশান্তি। সব মিলিয়ে যেন তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। শেষমেশ রাবেয়া আপুকে সিলেটে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই হোস্টেল থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলা হয়। কবিরাজ সব শুনে সেদিনই আসর বসায় সেই জিনটার সাথে কথা বলার জন্য। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে হাজির হয়। কবিরাজ তখন তাকে জিজ্ঞেস করে কেন সে রাবেয়া আপুর সাথে এমনটা করছে, কেন এতগুলো জীবন নষ্ট করছে, কি চায় সে। তখন জিনটা বলে রাবেয়া আপু তাকে ওয়াদা করেছিল যে সে জিনটাকে বিয়ে করবে এবং তার সাথে চলে যাবে। আর জিনদের কাছে নাকি ওয়াদা জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ, তারা কখনোই ওয়াদা ভঙ্গ করে না। রাবেয়া আপু অন্য কাউকে বিয়ে করায় এবং তার কথার খেলাপ করায় সে খুবই রেগে গেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। যেভাবেই হোক সে রাবেয়া আপুকে সাথে নিয়ে যাবে, নয়তো তার জীবন নরক বানিয়ে ফেলবে। এসব শুনে কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে জিনদের এমন সম্পর্ক সম্ভব নয়, এটা কখনোই হবে না। কিন্তু জিনটা কিছুতেই তার কথা থেকে নড়ে না, সে রাবেয়া আপুকে নিয়ে যাবেই। শেষে কবিরাজ তার পালিত জিনদের মাধ্যমে সেই জিনটাকে বন্দি করে। পরবর্তীতে জিনটাকে কি করা হয়েছিল তার জানা যায়নি, তবে রাবেয়া আপু তারপর থেকে সুস্থ হতে থাকে। এখন তার একটা 3 বছরের মেয়েও আছে। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতে চান, যদি চান ভূত 92 চ্যানেলে প্রচার করা হোক, তাহলে অবশ্যই আপনার ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের কাছে ঘটনা পাঠানোর নিয়ম হলো আপনারা ইমেলের মাধ্যমে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো www.bhoot92@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, www.bhoot92@gmail.com। সবাইকে নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।